আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। ঘটনাটা এতটাই অদ্ভুত, এতটাই ভয়ঙ্কর যে আজও যারা সেই রাতটার কথা জানে তারা সন্ধ্যার পর ওই জায়গার নাম পর্যন্ত মুখে আনে না। ভারতের এক পুরনো দুর্গ, লোকমুখে যেটাকে বলা হয় ভূতের দুর্গ। দিনের আলোয় জায়গাটা দেখতে যতটা সাধারণ, রাত নামলেই যেন অন্য এক দুনিয়ায় বদলে যায়। কেউ বলে সেখানে মৃত সৈন্যদের আত্মা ঘুরে বেড়ায়, কেউ বলে এক অভিশপ্ত রানীর কান্না আজও শোনা যায় দুর্গের ভেতর থেকে। আবার কেউ বলে যারা সূর্য ডোবার পরে ওই দুর্গে ঢুকেছে তারা আর আগের মতো ফিরে আসেনি। আমি প্রথমে এসব কথাকে নিছক গুজব বলেই উড়িয়ে দিয়েছিলাম, কারণ আমি আর আমার বন্ধু অর্ক, আমরা দুজনেই এই ধরনের রহস্যময় জায়গা নিয়ে ভিডিও বানাতাম। ইউটিউবে ছোট্ট একটা চ্যানেল ছিল আমাদের। পুরনো বাড়ি, শ্মশান, ফাঁকা স্টেশন, পরিত্যক্ত স্কুল, এসব জায়গায় গিয়ে আমরা রাত কাটাতাম, ভিডিও করতাম। ভয় পাওয়ার বদলে আমরা বরং এসব জায়গায় অ্যাডভেঞ্চারের গন্ধ পেতাম। কিন্তু ওই দুর্গে যাওয়ার পর আমাদের জীবনে যা ঘটেছিল সেটা শুধু একটা অভিজ্ঞতা নয়, সেটা ছিল একটা অভিশাপের শুরু। ঘটনাটা আজ থেকে প্রায় ৩ বছর আগের। সেদিন বিকেলে আমি আমার ঘরে বসে ভিডিও এডিট করছিলাম। হঠাৎ অর্ক ফোন করল। ফোন ধরতেই ও উত্তেজিত গলায় বলল, শুন, একটা জায়গার খবর পেয়েছি। ভারতের সবচেয়ে হন্টেড দুর্গ বলে নাকি পরিচিত। আমি হেসে বললাম, আগে বার যে স্কুলে গিয়েছিলাম সেখানে তো বিড়াল ছাড়া কিছুই ছিল না। অর্ক বলল, না রে, এটা আলাদা। এখানে নাকি আর্কিওলজি ডিপার্টমেন্ট পর্যন্ত বোর্ড লাগিয়ে রেখেছে, সূর্যাস্তের পরে প্রবেশ নিষেধ। আমি একটু চুপ করে গেলাম, কারণ সাধারণত সরকারিভাবে এমন সতর্কবার্তা খুব কম জায়গাতেই দেওয়া হয়। কৌতূহল বাড়তে লাগল। অর্ক আবার বলল, শুনেছি রাতে ভেতরে অদ্ভুত আওয়াজ হয়, কারো হাঁটার শব্দ, মেয়েদের কান্না, আর অনেক মানুষ নাকি নিখঞ্জ হয়েছে। আমি হেসে বললাম, তুই এসব কোথা থেকে শুনিস? একজন লোকের সঙ্গে কথা হয়েছে, ওখানকারই বাসিন্দা। সে নিজে নাকি একবার দুর্গে ঢুকে প্রায় মরতে বসেছিল। ওর গলায় অদ্ভুত সিরিয়াস ভাব ছিল। আমি বুঝলাম এবারের ব্যাপারটা ও সত্যিই গুরুত্ব দিয়ে বলছে। 2 দিন পরে আমরা রওনা দিলাম। দুর্গটা ছিল রাজস্থানের এক পাহাড়ি অঞ্চলে, শহর থেকে অনেকটা দূরে। ট্রেন থেকে নেমে আমাদের একটা লোকাল বাস ধরতে হয়েছিল। বাসের জানালা দিয়ে চারপাশের শুকনো পাহাড়, ধুলো উড়তে থাকা রাস্তা আর নির্জন পরিবেশ দেখে আমার কেমন যেন অস্বস্তি হচ্ছিল। বিকেল নাগাদ আমরা একটা ছোট্ট গ্রামে পৌঁছালাম। গ্রামেরটা খুবই নিরিবিলি, কাঁচা রাস্তা, মাটির বাড়ি আর চারদিকে অদ্ভুত নীরবতা। চায়ের দোকানে গিয়ে দাঁড়ালাম। দোকানে একজন বয়স্ক লোক চা বানাচ্ছিল। অর্ক জিজ্ঞেস করল, কাকা, ভাঙ্গড় দুর্গে যাওয়ার রাস্তা কোন দিকে? লোকটা প্রথমে আমাদের দিকে চুপচাপ তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, তোমরা কি পর্যটক? হ্যাঁ। লোকটা চায়ের কাপ নামিয়ে ফিসফিস করে বলল, সূর্য ডোবার আগে ফিরে এসো। আমি হেসে বললাম, কেন, ভূত নাকি? লোকটা এবার হাসল না, বরং ওর মুখটা কেমন গম্ভীর হয়ে গেল। যারা মজা করে যায় তারাই আর হাসতে পারে না। আমাদের শরীর দিয়ে ঠান্ডা একটা স্রোত নেমে গেল। অর্ক জিজ্ঞেস করল, আপনি কি কখনো কিছু দেখেছেন? লোকটা একটু চুপ করে থেকে বলল, আমি না, কিন্তু আমার ভাই দেখেছিল। দোকানের চারপাশ যেন হঠাৎ আরো নিস্তব্ধ হয়ে গেল। দূরে কোথাও একটা কাক ডাকছিল। লোকটা ধীরে ধীরে বলতে শুরু করল, প্রায় 10 বছর আগে আর ভাই আর কয়েকজন বন্ধু রাতে দুর্গে ঢুকেছিল। তারা ভেবেছিল ভূতের গল্প মিথ্যে, কিন্তু ভেতরে ঢোকার কিছুক্ষণ পর থেকেই তারা অদ্ভুত জিনিস দেখতে শুরু করে। কারো ফিসফিসানি, ভাঙা দেয়ালের আড়াল থেকে ছায়া নড়া, আর একটা মেয়ের কান্নার শব্দ।
প্রথমে তারা ভেবেছিল কেউ হয়তো মজা করেছে, কিন্তু হঠাৎ তাদের একজন চিৎকার করে ওঠে। সবাই দৌড়ে গিয়ে দেখে ছেলেটা দেয়ালের দিকে তাকিয়ে কাঁপছে। সে শুধু একটাই কথা বলছিল, ও আমার দিকে তাকিয়ে আছে। তারপর লোকটার গলা ক্যাম্পে উঠল। পরের দিন সকালে আমার ভাইকে দুর্গের বাইরে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, কিন্তু তার 3 জন বন্ধু আজও নিখোঁজ। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। অর্ক অবশ্য তখনও উত্তেজিত। ও ফিসফি এস করে বলল, দারুণ কন্টেন্ট হবে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, আমার কিন্তু একটু অদ্ভুত লাগছে। চায়ের দোকানদার হঠাৎ আমাদের দিকে ঝুঁকে বলল, যদি রাত পর্যন্ত থাকো কখনো পেছন ফিরে তাকাবে না, যতই কেউ ডাকুক। এই কথাটা শুনে আমার হাত ঠান্ডা হয়ে গেল। আমরা বিকেলের দিকে দুর্গের সামনে পৌঁছালাম। জায়গাটা সত্যি অদ্ভুত সুন্দর ছিল। বিশাল পাথরের গেট, ভাঙ্গা প্রাচীর, চারদিকে পাহাড়, কিন্তু সেই সৌন্দর্যের মাঝেও একটা চাপা অস্বস্তি লুকিয়েছিল। গেটের সামনে একটা পুরনো বোর্ড ঝুলেছিল, সূর্যাস্তের পরে প্রবেশ নিষিদ্ধ। বোর্ডটার নিচে আরও কিছু লেখা ছিল, কিন্তু ধুলোয় প্রায় ঢাকা। অর্ক ক্যামেরা অন করে ভিডিও করতে শুরু করল। বন্ধুরা, আজ আমরা দাঁড়িয়ে আছি ভারতের সবচেয়ে ভয়ঙ্কর হন্টেড দুর্গের সামনে। আমি চারপাশে তাকাচ্ছিলাম। অদ্ভুতভাবে জায়গাটা খুব চুপচাপ, পর্যটকও প্রায় নেই। আমরা ভেতরে ঢুকলাম। দুর্গের ভেতরে ছোট ছোট ধ্বংসপ্রাপ্ত বাড়ি, ভাঙ্গা মন্দির আর সরু রাস্তা ছিল। বাতাসে কেমন পুরনো ধুলো আর পাথরের গন্ধ। হাঁটতে হাঁটতে আমরা একটা ভাঙ্গা প্রাসাদের সামনে এসে দাঁড়ালাম। ঠিক তখনই আমি স্পষ্ট শুনলাম কারো পায়ের শব্দ, খট খট খট। আমরা দুজনেই থেমে গেলাম। অর্ক বলল, শুনলি? আমি মাথা নাড়লাম। শব্দটা যেন আমাদের পেছন থেকেই আসছিল। ধীরে ধীরে আমরা ঘুরে তাকালাম। কেউ নেই। চারদিকে শুধু ভাঙা দেয়াল আর শুকনো বাতাস। অর্ক হেসে বলল, হয়তো অন্য কেউ আছে। কিন্তু আমার মনে হচ্ছিল কেউ আমাদের দেখছে। আমরা আবার হাঁটতে শুরু করলাম। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, অথচ চারপাশে বাতাসেই ছিল না। আমার গা কাঁটা দিয়ে উঠল। দুর্গের আরো ভেতরে যাওয়ার পর আমরা একটা অদ্ভুত জায়গা দেখতে পেলাম। ভাঙা ঘরের মাঝখানে একটা কালো দরজা দাঁড়িয়ে আছে। আশেপাশের সব দেয়াল ভেঙে পড়েও দরজাটা অক্ষত। অর্ক ফিসফিস করে বলল, দেখেছি, এইটা ভিডিওতে অসাধারণ লাগবে। আমি বললাম, চল ফিরে যাই। এ তো তাড়াতাড়ি। ঠিক তখনই দরজার ওপাশ থেকে খুব আস্তে একটা শব্দ এলো, টক টক টক, যেন কেউ ভেতর থেকে দরজায় আঙুল ঠুকছে। আমাদের দুজনের মুখ শুকিয়ে গেল। অর্ক কাঁপা গলায় বলল, ভেতরে কেউ আছে নাকি? আমি উত্তর দিতে পারলাম না। শব্দটা আবার এলো, টক টক টক, এইবার একটু জোরে। অর্ক ধীরে ধীরে দরজার দিকে এগোতে লাগলো। আমি ওর হাত চেপে ধরলাম। পাগল নাকি? চল এখান থেকে। কিন্তু ঠিক তখনই দরজাটা আস্তে আস্তে নিজে থেকেই খুলতে শুরু করলো। কিচ! ভেতরটা অন্ধকার, একদম কালো। আমরা দুজন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছি। হঠাৎ সেই অন্ধকারের ভেতর থেকে একটা মহিলা কণ্ঠ ভেসে এলো, ফিরে যাও। আমার শরীর অবশ হয়ে গেল। অর্ক ক্যামেরা ফেলে দিয়ে পিছিয়ে এলো, আর ঠিক তখনই দরজাটা ধপ করে বন্ধ হয়ে গেল। আমরা দুজন আর এক সেকেন্ডও দাঁড়াইনি, দৌড়ে সোজা দুর্গের বাইরে চলে এলাম। বাইরে এসে দেখি সূর্য প্রায় ডুবে গেছে, চারপাশে লালচে আলো। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, আমি আর ভেতরে যাচ্ছি না। অর্কও ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কিন্তু ওর চোখে তখনও কৌতূহল। ও ধীরে ধীরে বলল, ক্যামেরাটা ভেতরে পড়ে গেছে।
আমি চমকে উঠলাম। মানে, আমি যখন দৌড়েছি তখন ক্যামেরাটা ওই দরজার সামনে পড়ে গেছে। আমার বুক ধক করে উঠল, কারণ ওই ক্যামেরায় আমাদের সব ফুটেজ ছিল। আমি বললাম, কাল সকালে নিয়ে আসব। অর্ক মাথা নাড়ল। না, যদি কেউ নিয়ে যায়। আমি চিৎকার করে বললাম, তুই কি পাগল? এখন আবার ভেতরে যাবি? অর্ক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, 5 মিনিট, শুধু ক্যামেরা নিয়ে বেরিয়ে আসব। আমার ভেতরটা কেমন যেন খারাপ হয়ে গেল। সূর্য তখন প্রায় অস্ত যাচ্ছে। দুর্গের গেটের ছায়া লম্বা হয়ে মাটিতে পড়েছে। আর ঠিক সেই সময় দূরে দুর্গের ভেতর থেকে একটা মহিলার হাসির শব্দ ভেসে এলো। হি 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 হি। আমাদের রক্ত যেন জমে গেল। অর্ক ধীরে ধীরে আমার দিকে তাকাল, আর আমি বুঝতে পারলাম আমরা ভুল জায়গায় চলে এসেছি। অর্ক তখনও দুর্গের গেটের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। সন্ধ্যার শেষ আলোটা ধীরে ধীরে পাহাড়ের পেছনে মিলিয়ে যাচ্ছিল। চারপাশে এমন এক নীরবতা নেমে এসেছিল, যেন পুরো জায়গাটা নিঃশ্বাস বন্ধ করে আমাদের দেখছে। দূরে আবার সেই হাসির শব্দটা ভেসে এলো। হি 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 হি। এইবার শব্দটা আগের চেয়ে অনেক কাছে। আমার বুকের ভেতর ধক ধক করতে লাগল। আমি অর্কের হাত চেপে ধরে বললাম, আমরা এখনই এখান থেকে চলে যাচ্ছি, ক্যামেরা পরে দেখা যাবে। অর্ক ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। তারপর নিচু গলায় বলল, ওই ক্যামেরার দাম 1 লাখ টাকার উপর, আর সব ফুটেজও আছে। আমি ওটা ছাড়া ফিরতে পারবো না। আমি রেগে বললাম, ক্যামেরার জন্য প্রাণ দিবি? ও কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ গেটের দিকে হাঁটতে শুরু করল। আমার মাথা গরম হয়ে গেল। অর্ক, ও পিছনে না তাকিয়েই বলল, তুই চাইলে বাইরে থাক, আমি 5 মিনিটে ফিরে আসছি। অন্ধকার দ্রুত নেমে আসছিল। দুর্গের ভিতরটা এখন যেন বিশাল একটা কালো গর্তের মতো লাগছিল। বাতাসও কেমন ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি দাঁড়িয়ে রইলাম, কিন্তু কয়েক সেকেন্ড পরই বুঝলাম অর্কে একা ভেতরে যেতে দিতে পারবো না। আমি গালি দিতে দিতে ওর পিছনে ঢুকে পড়লাম। গেট পার হতেই আমার কেমন যেন লাগল, আমরা অন্য কোথাও ঢুকে পড়েছি। কয়েক মিনিট আগে যে জায়গাটা যতটা স্বাভাবিক লাগছিল, এখন সেটা একদম বদলে গেছে। চারপাশের ভাঙা ঘরগুলো আরো অন্ধকার, আরো বিকৃত লাগছিল। আমাদের টর্চের আলো ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। অর্ক ফিসফিস করে বলল, ক্যামেরাটা সেই দিকেই পড়েছিল। আমরা ধীরে ধীরে সেই কালো দরজাওয়ালা জায়গার দিকে এগোতে লাগলাম। হঠাৎ খট, আমরা থেমে গেলাম। আবার সেই পায়ের শব্দ, এইবার স্পষ্ট, খট খট খট, কেউ আমাদের পেছন থেকে ধীরে ধীরে হাঁটছে। আমি কানাপা গলায় বললাম, অর্ক, ও থেমে গেছে। শব্দটা থামল না, বরং আরো কাছে আসতে লাগল। খট খট খট। আমার গলা শুকিয়ে কাঠ। অর্ক আস্তে করে পিছনে টর্চ ধরল। কেউ নেই, কিন্তু শব্দটা তখনও হচ্ছে, আসে, যেন দৃশ্য কেউ হাঁটছে। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। হঠাৎ ডান দিকের একটা ভাঙা ঘরের ভেতর থেকে চাপা গলায় কেউ বলল, বাঁচাও। আমরা দুজনেই জমে গেলাম। আবার শব্দটা এলো, বাঁচাও। এবার স্পষ্ট একটা মেয়ের গলা। অর্ক ফিসফিস করে বলল, কেউ আটকে আছে নাকি? আমি সঙ্গে সঙ্গে বললাম, না, ওদিকে যাবি না। কিন্তু তৎক্ষণে অর্ক টর্চ নিয়ে ভাঙা ঘরটার দিকে এগোতে শুরু করেছে। আমার বুক কাঁপছিল। আমরা ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। ভেতরে শুধু ধুলো আর ভাঙা পাথর, কেউ নেই। ঠিক তখনই আমার কানের একদম পাশে কেউ খুব আস্তে ফিসফিস করে বলল, পিছনে তাকিও না। আমি জমে গেলাম, কারণ গলাটা একদম আমার কানের কাছে। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম, কেউ নেই। কিন্তু আমার ঘাড়ের পিছনে বরফের মতো ঠান্ডা একটা নিঃশ্বাস লাগছিল। আমি চিৎকার করে উঠলাম। অর্ক ঘুরে বলে, কি হয়েছে? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, কেউ কেউ কথা বলল।
অর্ক বিরক্ত হয়ে বলল, তোর মাথা গরম হয়ে গেছে। কিন্তু ওর নিজের গলাও কাঁপছিল। আমরা আবার হাঁটতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর অর্ক হঠাৎ থেমে গেল। ওই দেখ। আমি তাকিয়ে দেখি, রে মাটির উপর আমাদের ক্যামেরাটা পড়ে আছে। আমরা দুজনেই হাফ ছেড়ে বাঁচলাম, কিন্তু পরের মুহূর্তেই বুঝলাম কিছু একটা অস্বাভাবিক। ক্যামেরার ঠিক পিছনে অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে। একটা লম্বা সাদা অবয়ব, চুল মুখের সামনে ঝুলে আছে। আমার বুকের ভেতরটা যেন বন্ধ হয়ে গেল। অর্ক থমকে গেছে। আমরা নিঃশব্দে দাঁড়িয়ে আছি। অবয়বটা নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে। হঠাৎ টর্চের আলো কেঁপে উঠল। 1 সেকেন্ডের জন্য আলো নিভে গেল। আবার জ্বলতেই দেখি সেখানে কেউ নেই। ক্যামেরাটা একা পড়ে আছে। অর্ক দৌড়ে গিয়ে ক্যামেরা তুলে নিল। আমি চিৎকার করলাম, ফিরে আয়। ঠিক তখনই দুর্গের ভেতর থেকে বিকট একটা শব্দ উঠল। ধুমমম। মনে হলো কোথাও বিশাল পাথর ভেঙে পড়ল। তারপর চারপাশে ফিসফিসানি শুরু হলো। অনেকগুলো গলা একসঙ্গে। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ যেন মন্ত্র পড়ছে। আমার মাথা ঘুরতে লাগলো। অর্ক দৌড়ে ফিরে এল। আমরা দুজন প্রাণপণে গেটের দিকে দৌড়াতে লাগলাম। কিন্তু যতই দৌড়াচ্ছি, গেটটা যেন কাছে আসছে না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। হঠাৎ আমি বুঝতে পারলাম আমাদের চারপাশের রাস্তা বদলে গেছে। এই রাস্তা আমার আগে দেখিনি। ভাঙা বাড়িগুলো অন্যরকম। অর্ক হাঁপাতে হাঁপাতে বলল, আমরা কি ভুল দিকে চলে এসেছি? আমার গলা শুকিয়ে গেছে। অসম্ভব। ঠিক তখনই দূরে একটা আলো দেখা গেল, একটা লণ্ঠনের আলো। অন্ধকারের মধ্যে ধীরে ধীরে সেটা আমাদের দিকে এগিয়ে আসছিল। আমরা স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। আলোটা কাছে আসতেই দেখি একজন বৃদ্ধ, মাথায় পাগড়ি, হাতে লণ্ঠন। লোকটার মুখ শুকনো, উটো অদ্ভুত। সে ধীরে ধীরে বলল, এখানে কেন এসেছি? অর্ক কাপা গলায় বলল, আমরা বেরোতে চাই। লোকটা কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে রায়। তারপর বলো, দেরি হয়ে গেছে। আমার বুক ক্যাপে উঠো। মানে? লোকটা চারপাশে তাকাল, যেন কেউ শুনছে কিনা দেখছে। তারপর ফিসফিস করে বলো, রাত নামার পরে এই দুর্গ আর মানুষের থাকে না। আমাদের শরীর ঠান্ডা হয়ে গেল। বৃদ্ধ আবার বলো, তোমরা কি ওকে দেখেছ? আমি কাপা গলায় বললাম, কাকে? লোকটার চোখ হঠাৎ ভয়ে বড় হয়ে গেল। সে খুব আস্তে বলো, রানীকে। এই নামটা শুনতেই চারপাশের বাতাস যেন আরো ভারী হয়ে গেল। বৃদ্ধ আমাদের নিয়ে একটা ভাঙা ঘরের মধ্যে ঢুকল। ভেতরে একটা ছোট্ট প্রদীপ জ্বলছিল। লোকটা দরজার সামনে লবণ ছড়িয়ে দিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এগুলো কেন করছে? বরং নিচু গলায় বলতে শুরু করল, অনেক বছর আগে এই দুর্গে এক রাজা থাকতেন। তার রানী ছিলেন অসাধারণ সুন্দরী। কিন্তু সেই সৌন্দর্যের উপর নজর পড়ে এক তান্ত্রিকের। তান্ত্রিক রানীকে পেতে চাইত, কিন্তু রানী তাকে ঘৃণা করতেন। একদিন তান্ত্রিক কালো জাদু ব্যবহার করে রানীকে নিজের বশে আনার চেষ্টা করে, কিন্তু সেই জাদু উল্টো তার উপরেই ফিরে আসে। মৃত্যুর আগে তান্ত্রিক ওরো দুর্গকে অভিশাপ দিয়ে যায়। সে বলেছিল, এই দুর্গে কেউ শান্তি পাবে না। তারপর থেকেই নাকি এখানে অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে মানুষের কান্না, অদৃশ্য ছায়া। আর যারা রাতের পরে দুর্গে থেকেছে তাদের অনেকেই আর বেঁচে ফেরেনি। আমি গিলে ফেললাম। অর্ক বলল, আপনি কে? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি আগে এখানে পাহারাদার ছিলাম। আগে? লোকটার মুখ অদ্ভুত হয়ে গেল। 15 বছর আগে আমি মারা গেছি। আমাদের মাথায় যেন বাজ পড়ল। আমি আর অর্ক একসঙ্গে পিছিয়ে গেলাম। বৃদ্ধ ধীরে ধীরে মাথা তুলল। আর তখনই আমরা দেখলাম
তার চোখ দুটো পুরো সাদা, কোনো মণি নেই। আমরা দুজন চিৎকার করে ঘর থেকে বেরিয়ে দৌড়ালাম। পিছন থেকে সেই বৃদ্ধের গলা ভেসে এলো, ও তোমাদের দেখতে ফেলেছে। আমরা পাগলের মতো দৌড়াচ্ছি। চারপাশে এখন অদ্ভুত আওয়াজ, মনে হচ্ছিল শত শত মানুষ একসঙ্গে ফিসফিস করেছে। হঠাৎ অর্ক থেমে গেলে আমি চিৎকার করলাম, দাঁড়ালি কেন? ও কাঁপতে কাঁপতে সামনে আঙ্গুল তুলল। আমি তাকিয়ে দেখি রাস্তার মাঝখানে সেই সাদা কাপড় পরা মহিলাটা দাঁড়িয়ে আছে, এইবারও অনেক কাছে। চুলের ফাঁক দিয়ে ওর কালো চোখ দেখা যাচ্ছে, আর ঠোঁটে ধীরে ধীরে একটা হাসি ফুটছে। আমার হাত পা অবশ। অর্ক ফিসফিস করে বলল, ও মানুষ না। মহিলাটা ধীরে ধীরে আমাদের দিকে হাঁটতে শুরু করো। 1 পা, 2 পা, তার সঙ্গে সঙ্গে চারপাশের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল। হঠাৎ আমাদের টর্চ নিভে গেল। চারদিক অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে আমি স্পষ্ট শুনলাম অসংখ্য মানুষের কান্না। তারপর একটা ঠান্ডা হাত আমার কাঁধে এসে পড়ল। আমার কাঁধে ঠান্ডা হাতটা পড়ার সঙ্গে সঙ্গে পুরো শরীর অবশ হয়ে গেল। মনে হচ্ছিল শরীরের সব রক্ত যেন জমে বরফ হয়ে গেছে। আমি ধীরে ধীরে পিছনে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু যেন ঘাড়টাই কাজ করছে না। অন্ধকারের মধ্যে শুধু একটা গন্ধ ভেসে আসছিল, পুরনো, পচা আর কেমন যেন জ্বলন্ত তেলের গন্ধ। অর্ক চিৎকার করে উঠল, দৌড়া! হঠাৎ আমার কাঁধের উপর চাপটা আরও শক্ত হয়ে গেল। মনে হচ্ছিল কেউ লোহার নখ দিয়ে চেপে ধরেছে। আমি প্রাণপণে হাত ঝাঁকিয়ে পিছনে ঘুরতেই দেখি কেউ নেই, কিন্তু মাটিতে একটা লম্বা ছায়া পড়ে আছে। আর সেই ছায়াটা আমার নয়। আমার বুকের ভেতর ধক ধক করতে লাগল। অর্ক আমার হাত ধরে টান মেরে বলল, এখন দাঁড়িয়ে থাকলে মরব। আমরা আবার দৌড়াতে শুরু করলাম। অন্ধকারে ভাঙা রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে কয়েকবার পড়ে যাচ্ছিলাম। চারপাশে যেন অদৃশ্য কেউ হাঁটছে। পাথরের আড়াল থেকে ফিসফিস শব্দ ভেসে আসছে, থেমে যাও, এখানেই থাকো, ফিরে এসো। শত শত গলা। হঠাৎ দূরে একটা ঘণ্টার শব্দ শোনা গেল, ঠং ঠং ঠং। দুর্গের মাঝখানে কোথাও একটা পুরনো মন্দির ছিল। শব্দটা সেখান থেকেই আসছে। অর্ক হাঁপাতে হাঁপাতে বলল, শুনছিস? আমি মাথা নাড়লাম। ঘণ্টার আওয়াজের সঙ্গে সঙ্গে চারপাশের ফিসফিসানি আরও জোরে হতে লাগল, যেন কেউ রেগে যাচ্ছে। আমরা একটা মোড় ঘুরতেই সামনে সেই মন্দিরটা দেখতে পেলাম। ভাঙাচোরা পাথরের তৈরি, দরজার সামনে শুকনো গাছ, আর ভেতর থেকে হলুদ আলো বেরোচ্ছে। অর্ক বলল, ওখানে কেউ আছে। আমরা দৌড়ে মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকতেই আমার বুকটা ধক করে উঠল। মন্দিরের মাঝখানে একটা প্রদীপ জ্বলছে, আর তার সামনে বসে আছে একজন সাধু। দীর্ঘ দাড়ি, কপালে ছাই, চোখ বন্ধ। আমরা ঢুকতেই তিনি ধীরে ধীরে চোখ খুললেন। তার চোখ দুটো অস্বাভাবিক লাল। তিনি শান্ত গলায় বললেন, তোমরা ওকে জাগিয়ে দিয়েছেন। আমার গলা শুকিয়ে গিয়েছিল। কে কে ও? সাধু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর মন্দিরের বাইরে তাকিয়ে বললেন, এই দুর্গের রানী। বাইরে তখন হঠাৎ ঝড় শুরু হয়েছে। ভাঙা জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে। সাধু ধীরে ধীরে বলতে শুরু করলেন, অনেক বছর আগে এই দুর্গের রানী রত্নাবতী থাকতেন। তার সৌন্দর্যের কথা চারদিকে ছড়িয়ে পড়েছিল, কিন্তু একজন তান্ত্রিক তাকে নিজের করে পেতে চাইত। সে কালো জাদুর সাহায্যে রানীর মন দখল করার চেষ্টা করে, কিন্তু রানী সেটা বুঝে ফেলেন। তান্ত্রিকের জাদু ব্যর্থ হয়। রাগে পাগল হয়ে মৃত্যুর আগে সে পুরো দুর্গকে অভিশাপ দেয়। তারপর এক রাতেই এই দুর্গ ধ্বংস হয়ে যায়। হাজার হাজার মানুষ মারা যায়,
আর তারপর থেকেই এই জায়গা আর স্বাভাবিক নেই। আমি কাঁপা গলায় বললাম, আমরা এখানে থেকে বেরোতে পারব তো? সাধু কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, যদি ও তোমাদের পুরোপুরি নিজের করে নেওয়ার আগে বেরোতে পারো। আমার বুক ঠান্ডা হয়ে গেল। অর্ক বলল, মানে? সাধু নিচু গলায় বললেন, ও প্রথমে ডাকে, তারপর দেখা দেয়, তারপর ছোঁয়ে। আমার শরীর কেঁপে উঠল, কারণ ও আমাকে ছুঁয়েছিল। সাধু এবার সরাসরি আমার দিকে তাকালেন। ও তোমাকে পছন্দ করেছে। আমি যেন নিঃশ্বাস নিতে ভুলে গেলাম। ঠিক তখনই মন্দিরের বাইরে কারো পায়ের শব্দ শোনা গেল। খট খট খট। আমরা সবাই চুপ। শব্দটা ধীরে ধীরে দরজার সামনে এসে থামল। তারপর একটা মহিলা গলা, দরজা খোলো। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। সেই একই গলা যেটা আমরা আগেও শুনেছিলাম। অর্ক কাপা গলায় বলল, ওই ওই মহিলা। সাধু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। তারপর মাটিতে ছাই দিয়ে একটা গোল দাগ কাটতে শুরু করলেন। তিনি দ্রুত বললেন, যাই হোক, এই দাগের বাইরে যেও না। বাইরে আবার গলাটা শোনা গেল, এইবার আরো কাছে। দরজা খোলো। তারপর দরজায় ধীরে ধীরে ধাক্কা পড়তে শুরু করল। ধূপ ধূপ ধূপ। মনে হচ্ছিল কাঠের দরজাটা ভেঙে যাবে। আমার শরীর কাঁপছিল। হঠাৎ মন্দিরের ভেতরের প্রদীপটা নিভে গেল। চারদিক অন্ধকার। অর্ক চিৎকার করে উঠল। তারপর ধীরে ধীরে দরজাটা নিজে থেকেই খুলতে শুরু করল। কিচ। বাইরে দাঁড়িয়ে আছে সেই মহিলা। সাদা কাপড়, মুখের সামনে লম্বা চুল, কিন্তু এইবার ওর মুখটা একটু দেখা যাচ্ছিল, আর সেটা দেখে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। ওর মুখের অর্ধেকটা যেন পুড়ে গিয়েছে, কালো, বিকৃত, আর চোখ দুটো একদম সাদা। মহিলাটা ধীরে ধীরে মাথা কাত করল, তারপর সরাসরি আমার দিকে তাকাল। আমি নড়তেও পারছিলাম না। সাধু হঠাৎ মন্ত্র পড়া শুরু করলেন। মন্দিরের চারপাশে বাতাস ঘুরতে লাগল। প্রদীপটা আবার জ্বলে উঠল। মহিলাটা বিকট গগ লাই চিৎকার করে ওঠা। সেই চিৎকার এত জোরে ছিল যে আমার কানে ব্যথা শুরু হয়ে গেল। তারপরও হঠাৎ মাটির উপর দিয়ে পিছিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। সবকিছু আবার নিস্তব্ধ, শুধু আমাদের হাঁপানোর শব্দ। সাধু ধীরে ধীরে বসে পড়লেন। তার মুখ ঘামে ভিজে গেছে। তিনি বললেন, ও সহজে ছাড়বে না। আমি কাপা গলায় বললাম, আমরা কি করব? সাধু কিছুক্ষণ চুপ করে থেকে একটা ছোট্ট তাবিজ বের করলেন। এটা রাখো। যতক্ষণ এটা তোমাদের কাছে থাকবে, ও পুরো শক্তি নিয়ে আক্রমণ করতে পারবে না। আর তাড়াতাড়ি তাবিজটা নিয়ে নিল। সাধু বললেন, এখনই দুর্গের মূল ফটকের দিকে যাও। রাত 12টার আগে বেরোতে না পারলে তোমরা আর ফিরতে পারবে না। আমরা আর এক মুহূর্ত দেরি করলাম না। দৌড়ে মন্দির থেকে বেরিয়ে পড়লাম, কিন্তু বাইরে বেরিয়েই বুঝলাম সব কিছু বদলে গেছে। যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেটা নেই। চারপাশে শুধু ধ্বংসস্তূপ। ঘন সাদা কুয়াশা পুরো দুর্গ ঢেকে ফেলেছে। অর্ক হাঁপাতে হাঁপাতে বলল, আমরা কোন দিকে যাব? ঠিক তখনই দূরে একটা শিশুর কান্নার শব্দ শোনা গেল। আমি থেমে গেলাম। অর্ক বলল, না, ওদিকে তাকাবি না। কিন্তু কান্নাটা এত করুণ ছিল যে আমার বুক কেঁপে উঠছিল। মা, মা। কুয়াশার মধ্যে একটা ছোট্ট ছায়া দাঁড়িয়ে আছে। একটা বাচ্চা ছেলে। সে ধীরে ধীরে আমাদের দিকে হাত বাড়াল। আমাকে বাঁচাও। আমার মায়া লাগতে শুরু করল। আমি এক পা এগোতেই অর্ক চিৎকার করে বলল, না, না। ঠিক সেই মুহূর্তে তাবিজটা গরম হয়ে উঠল, আর বাচ্চাটার মুখটা বদলাতে শুরু করল। চোখ দুটো কালো হয়ে গেল, মুখ ফেটে একদম কান পর্যন্ত চলে গেল।
তারপর সে অমানসিক গলায় হেসে উঠল। আমি আর অর্ক পিছিয়ে গেলাম। পরের মুহূর্তেই চারপাশ থেকে অসংখ্য ছায়া বেরিয়ে আসতে লাগল। ভাঙা বাড়ির আড়াল থেকে, কুয়াশার ভেতর থেকে। সবাই ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। কেউ মাথাহীন, কারো মুখ নেই, কারো শরীর অর্ধেক। আমার মনে হচ্ছিল আমরা পাগল হয়ে যাব। অর্ক হঠাৎ চিৎকার করে বলল, ওই দেখ, গেট! দূরে সত্যি দুর্গের বিশাল ফটক দেখা যাচ্ছিল। আমরা প্রাণপণে দৌড়াতে শুরু করলাম। পিছনে সেই ছায়াগুলো আসছে। হঠাৎ একটা হাত আমার পা চেপে ধরো। আমি মাটিতে পড়ে গেলাম। নিচে তাকিয়ে দেখি মাটির ভেতর থেকে অসংখ্য কালো হাত বেরিয়ে এসেছে। আমার পা টেনে নিচে নিয়ে যাচ্ছে। আমি চিৎকার করে উঠলাম। অর্ক আমাকে টানতে লাগলো, কিন্তু হাতগুলো আরো শক্ত হয়ে যাচ্ছে। ঠিক তখনই তাবিজটা হঠাৎ জ্বলে উঠল। একটা তীব্র আলো চারদিকে ছড়িয়ে পড়ল, আর সেই হাতগুলো বিকট চিৎকার করে মাটির ভেতর ঢুকে গেল। অর্ক আমাকে টেনে তুলল। আমরা আবার দৌড়াতে লাগলাম। ফটক একদম সামনে, কিন্তু ঠিক তখনই সেই মহিলা আবার আমাদের সামনে এসে দাঁড়াল। এইবার ওর পুরো মুখ দেখা যাচ্ছে, পোড়া, বিকৃত, কিন্তু চোখে অদ্ভুত দুঃখ। সে ধীরে ধীরে বলল, থেকে যাও। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। মনে হচ্ছিল ওর কথা শুনি, ওর দিকে হাঁটি। ঠিক তখনই অর্ক আমাকে জোরে ধাক্কা দিল। আমি সামনে পড়ে গেলাম, আর পরের মুহূর্তেই মহিলাটা অর্কের ওপর ঝাঁপিয়ে পড়ল। অর্কের চিৎকারে পুরো দুর্গ কেঁপে উঠল। আমি উঠে দাঁড়িয়ে দেখি কালো ছায়াগুলো অর্ককে ঘিরে ফেলেছে। আমি চিৎকার করে ওর দিকে দৌড়ালাম। অর্ক হাত বাড়িয়ে চেঁচিয়ে উঠল, পালিয়ে যা! আমি থেমে গেলাম, কারণ ওর মুখটা বদলাতে শুরু করেছে। চোখ কালো হয়ে যাচ্ছে, চামড়া ফেটে যাচ্ছে। আমি বুঝলাম ওকে আর বাঁচানো যাবে না। আমার চোখ দিয়ে জল বেরিয়ে এল। অর্ক শেষবার চিৎকার করল, যা! আমি প্রাণপণে ফটকের দিকে দৌড়ালাম। পিছনে শুধু অর্কের ভয়ঙ্কর চিৎকার শোনা যাচ্ছিল। তারপর সব চুপ। আমি দৌড়ে দুর্গের বাইরে বেরিয়ে পড়লাম। আর ঠিক তখনই ফটকটা নিজের থেকে ধপ করে বন্ধ হয়ে গেল। আমি হাঁপাতে হাঁপাতে মাটিতে পড়ে গেলাম। চারপাশে ভোরের আলো ফুটছে। গ্রামের কয়েকজন লোক আমাকে খুঁজে পায়, কিন্তু অর্ককে আর কখনো পাওয়া যায়নি। পুলিশ খুঁজেছিল, অনেক মানুষ খুঁজেছিল, কিছুই মেলেনি। শুধু কয়েকদিন পরে অর্কের ক্যামেরাটা দুর্গের বাইরে পড়ে থাকতে দেখা যায়। ক্যামেরার শেষ ফুটেজে শুধু অন্ধকার ছিল। আর তারপর একটা সাদা মুখ ক্যামেরার একদম সামনে এসে ফিসফিস করে বলেছিল, সে এখন আমাদের সঙ্গে আছে। তারপর ভিডিও বন্ধ। আজও রাতে ঘুমোতে গেলে আমি সেই গলাটা শুনতে পাই। আজও মনে হয় কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। আর শব্দের সবচেয়ে ভয়ের কথা জানো? সেদিন সাধু আমাকে যে তাবিজটা দিয়েছিলেন, কয়েক মাস আগে সেটা নিজে থেকেই কালো হয়ে ভেঙে গিয়েছে। মানে ও হয়তো এখনো আমাকে খুঁজছে। তো বন্ধুরা, যদি তোমাদের এই সত্যি হন্টেড ঘটনাটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও তোমরা হলে ওই দুর্গে রাত কাটাতে যেতে।